স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। উত্তরাঞ্চলে হবে কৃষি রাজধানী, নির্বাচনী সমাবেশে বললেন জামায়াত আমির। দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারে তারেক রহমান, ভাসান টেকের সমাবেশে অংশগ্রহণ। বিপিএল এর ফাইনাল ম্যাচ শুরু, চট্টগ্রামের বিপক্ষে ব্যাটিংয়ে রাজশাহী ওয়ারিয়র্স। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, তার দল উত্তরবঙ্গকে দারিদ্র্য ও বেকার মুক্ত দেখতে চায়। তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে ওই অঞ্চলে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী করা হবে। আজ পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামী বেকার ভাতা নয়, কর্মসংস্থানে বিশ্বাসী বলে জানান শফিকুর রহমান। পঞ্চগড় সদর, তেঁতুলিয়া এবং আটোয়ারি এই নিয়ে গঠিত পঞ্চগড় এক। উত্তরের এই সর্বশেষ আসনের মধ্য দিয়ে শুরু হয়েছে জামাত ইসলাম সহ 10 দলীয় জোটের নির্বাচনী প্রচারণা। জেলা শহরের চিনিকল মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন হাজার হাজার মানুষ। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সমাবেশ প্রাঙ্গণ। জনসভায় জামায়াত ইসলামীর নেতাদের পাশাপাশি বক্তব্য রাখেন 10 দলীয় জোটের নেতারা। আমাদের ওই মানুষদেরকে রুখে দিতে হবে, যে মানুষগুলো দিনের বেলা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতির কথা বলে আর রাতের আধারে কোন শিক্ষা প্রতিষ্ঠানে নিজের দলের কোন চাটুকারকে সভাপতি সেক্রেটারি বানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করবে সেই পরিকল্পনা করে। আপনাদের ওই সকল কার্ডের খেলা বাংলাদেশের মানুষ আর বিশ্বাস করে না। জামায়াত ইসলামের আমির বলেন, উত্তরবঙ্গ এখনো অনেক অবহেলিত। তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে এই অঞ্চলের উন্নয়নে গুরুত্ব দেবে। গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চায়। বন্ধ চিনিকল খোলা দিতে চাই। শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চাই। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই। আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। আপনাদের সমর্থন, দোয়া, ভালোবাসা দিয়ে আগামীতে বেকার এবং দায় দয়া মুক্ত একটা বাংলাদেশ আমরা করতে চাই। আগামী নির্বাচনে কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি দেন এই নেতা। 12 তারিখ বিজয় ছিনিয়ে আনা পর্যন্ত আমাদের কাজ অব্যাহত থাকবে। 13 তারিখ থেকে নতুন অধ্যায়ের কর্মী হয়ে, শ্রমিক হয়ে কাজ শুরু করবো ইনশাআল্লাহ। দেশের মালিক হব না, সেবক হব ইনশাআল্লাহ। একটা কথা শুধু বলে দিতে চাই, ভোট দিতে পারেন নাই বহুদিন, এবার অপেক্ষায় আছেন। বুকটা ভোট দেওয়ার জন্য চঞ্চল হয়ে আছে, মরুভূমি হয়ে আছে, পিপাসার্ত হয়ে আছে। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে, তাহলে কি করবেন? রুখে দিতে হবে। পরে ঠাকুরগাঁওয়ের জনসভায় অংশ নেন জামায়াতের আমির। তিনি বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা আগামীর বাংলাদেশ গড়ে তুলবেন। ব্যবস্থা করা হবে মানুষের কর্মসংস্থানের। 3টা শর্ত শুধু মেনে নিতে হবে। নাম্বার 1, কোনো দুর্নীতি নিজে করবেন না এবং কোনো দুর্নীতিবাজকে বগলের নিচে আশ্রয় দেবেন না। নাম্বার 2, গরিব ধনী সকলের জন্য, নারী পুরুষ সকলের জন্য, সকল ধর্ম, সকল বর্ণের মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং সেই বিচার হবে সকলের জন্য সমান। 3 নম্বর, বৈষম্য বদলাতে হলে অঞ্চলে অঞ্চলে বৈষম্য, ব্যক্তিতে ব্যক্তিতে বৈষম্য, পরিবারে পরিবারে বৈষম্য, গোষ্ঠীতে গোষ্ঠীতে বৈষম্য, দলে দলে বৈষম্য, সকল বৈষম্যের আমরা কবর রচনা করতে চাই। দুর্নীতি ও অপশাসনের কারণে উত্তরাঞ্চলের উন্নয়ন হয়নি বলে দাবি করেন জামায়াতে ইসলামের আমির। দুর্নীতি এবং দুঃশাসনের কারণে যা হওয়ার কথা ছিল তার কিছুই হয়নি। নূর আলম, দীপ্ত সংবাদ, ঠাকুরগাঁও। এবার ভোটের মাঠের আয়োজন, নির্বাচন পথে পথে।
সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। খুলনায় জমে উঠছে নির্বাচনী প্রচার। শুক্রবার সকাল থেকেই খুলনার 6টি আসনের প্রার্থীরা প্রচারণা শুরু করেন। খুলনার 2 আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগরীর নিউ মার্কেট, কাঁচা বাজার ও নতুন বাজার এলাকায় জনসংযোগ করেন। খুলনা 5 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মিয়া গোলাম পরোয়ার সকাল থেকে প্রচারণা চালান। নোয়াখালী 1 আসনে গণসংযোগ ও উঠান বৈঠক করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং নোয়াখালী 1 আসনে প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। লক্ষ্মীপুর জেলার 4টি সংসদীয় আসনে জমজমাট প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। শুক্রবার সকাল থেকে লক্ষ্মীপুর 2 আসনের বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া প্রচার চালান। একই আসনে জামায়াতের প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া কারিবাজার, বসুবাজার ও হাসিন্দাতে প্রচার চালান। 4টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন সহ 29 প্রার্থী মাঠে প্রচারণা চালাচ্ছেন। দর্শক, ঢাকা 17 আসনে নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার নির্বাচনী এলাকা ভাসানটেকের বিআরপি ময়দানে সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। সেখানে রয়েছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। তার কাছে যাব সবশেষ তথ্য কি আছে জানার জন্য। সীমান্ত, সমাবেশে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন আর পরিস্থিতিটা আমাদের পুরোপুরি বিস্তারিত জানান। জি সীমান্ত, আপনাকে ধন্যবাদ। ভাসানটেক থেকে জানাচ্ছিলেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। পুষ্পার্ঘ্য আর অঞ্জলিতে পূজিত হলেন জ্ঞানের দেবী সরস্বতী। সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং গৃহে আরাধনা করা হয় দেবীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এবছর চারুকলা এবং মূল মন্দির সহ 74টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। জ্ঞান ও সুরের দেবী সরস্বতীর আরাধনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ব্যস্ত হয়ে ওঠেন ভক্তরা। কুয়াশা মাখা ভোর কাটতে না কাটতেই শুরু হয়ে যায় পূজা। সেই সঙ্গে পুষ্পার্ঘ্য আর অঞ্জলি নিবেদনের পর চরণামৃত নিয়ে উপবাস শেষ করেন ভক্তরা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা করা হয় সাধারণ আচার অনুষ্ঠান মেনে। সাদা আবির, আমের মুকুল, দোয়াত, কলম, জবের শীষ, বাসন্তী রঙের গাঁদা ফুলের উপাচারে পূজিত হন দেবী। তাই তো শিক্ষার্থীরা দেবীর কাছে জ্ঞান প্রার্থনা করেন। মা সবাইকে সুবুদ্ধি এবং সুজ্ঞান দান করুক এবং সবার মধ্যে একটা দীপ্তির আলোক প্রকাশ করুক, যাতে সবাই সুজ্ঞানে এই পৃথিবী বা দেশটাকে ভালোভাবে প্রেজেন্ট করে। সেইটাই আমরা মা সরস্বতীর কাছে চেয়েছি। পারিবারিকভাবে ছোট করে করা ওটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে যখন সবাই করতেছি ওটা আসলে একটা আমাদের জন্য একটা আলাদা আবেগের স্থান। এবছর জগন্নাথ হলের মাঠে মোট 73টি পূজা মণ্ডপ তৈরি করা হয়। চারুকলা সহ মোট 74টি, যা বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে। 73টা মণ্ডপ, মানে 73টা ডিপার্টমেন্ট আমরা একই সাথে চারিদিকে পূজা করছি। আর আমরা চেষ্টা করব যে এই বছর এই গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে অ্যাড করার। আমাদের এখানে পূজা শেষ, আমাদের একটু পর থেকে আমাদের অন্যান্য সকল ধর্মাবলম্বী ভাই বোন সবাই এখানে অংশগ্রহণ করবেন এবং সবার সম্মিলিত করে আসে। সম্মিলিত অংশগ্রহণে আমাদের এই পূজাতে যেন সাফল্যমণ্ডিত হয় সেই কামনা করি। প্রাক্তনীরা বলেন, শিক্ষাজীবন শেষ হলেও প্রিয় প্রাঙ্গণে মায়ের আরাধনায় যোগ দিতে বারে বারে ছুটে আসতে ইচ্ছা করে। বিনা পানির আরাধনায় মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জগন্নাথ হল। মনের অন্ধকার দূর করে জ্ঞানের আলোর প্রার্থনায় বিদ্যার দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়েছেন সনাতনীরা। অসাম্প্রদায়িক এই উৎসবে সম্প্রীতির বন্ধনে মিলিত হোক সর্বস্তরের মানুষ, এমনটাই প্রত্যাশা দর্শনার্থীদের। লাবণী গুহ, জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এদিকে উৎসাহ উদ্দীপনা ও নানা আয়োজনে সারা দেশে অনুষ্ঠিত হয়েছে সরস্বতী পূজা। সকাল থেকে চট্টগ্রামের মণ্ডপগুলোতে শিক্ষার্থীরা অংশ নেয়। নগরের বিভিন্ন মণ্ডপের পাশাপাশি বাসা বাড়িতেও পূজার আয়োজন করা হয়। সিলেটের বিভিন্ন মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও পাড়া মহল্লায় সরস্বতী পূজা হয়েছে। প্রতি বছরের মতো এবারও রামকৃষ্ণ মিশনে ব্যতিক্রমী আয়োজন হাতেখড়ি অনুষ্ঠিত হয়। অঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে বরিশাল নগরীর বিভিন্ন স্কুল, কলেজে এবং পাড়া মহল্লায় পূজা অনুষ্ঠিত হয়। রাজশাহীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। সরস্বতী পূজা উপলক্ষে বরগুনায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে, মন্দির ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। রাজবাড়ির শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয়েও উদযাপিত হয়েছে সরস্বতী পূজা। সারা দেশে গণভোটে হাঁ ভোটের পক্ষে জনমতের জোয়ার দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে ঢাকার ধামরাই উপজেলায় বুচাই পাগলার মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। হা না ভোটের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা সবাইকে বলবো যে হা ভোট দিতে। আমরা মনে করি যে হা ভোটের অলরেডি সারা বাংলাদেশে আমরা একটা জোয়ার দিচ্ছি হা ভোটের জন্য। মানুষ জানে যে হা ভোটে দিলে, হা ভোটে যদি তারা সিল দেয় তো দেশে আর স্বৈরাচার ফিরবে না, দেশে অনাচার ফিরবে না, অত্যাচার ফিরবে না। দেশে যে আমার আপনার টাকা, আপনি যে ব্যাংকে যে টাকাটা রাখি কেউ এসে এটা লুট করে নিয়ে যাবে না। আপনার আমার ছোট ভাই, বাবা মা, ভাই বোনদেরকে কেউ গুম করবে না। আমরা এমন একটা শাসন ব্যবস্থা পাবো যেটা মানুষের অধিকারকে অক্ষুণ্ণ রাখে, সমুন্নত রাখে। তো আমরা হা ভোটের কথা বলছি। আন্তর্জাতিক গাজা ইসরায়েলি বাহিনীর পাশাপাশি এবার নতুন করে হানা দিয়েছে অজানা এক ভাইরাস। উপত্যকার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, গেল কয়েক সপ্তাহ ধরে এই ভাইরাসটি পুরো উপত্যকা জুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে আক্রান্ত হয়ে শিশুসহ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। তবে পরীক্ষার সীমিত সুযোগ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের তীব্র ঘাটতির কারণে চিকিৎসকেরা এখনও ভাইরাসটির প্রকৃত ধরন শনাক্ত করতে পারেননি। আল শিফা মেডিকেল কমপ্লেক্সের পরিচালক জানান, এটি ইনফ্লুয়েঞ্জার কোনো রূপান্তরিত ধরন বা কোভিড-19-এর নতুন কোনো রূপ হতে পারে। বর্তমানে গাজার হাসপাতালগুলোতে জরুরি রোগী ভর্তির হার 200% বৃদ্ধি পেয়েছে, যাদের অধিকাংশেরই ফুসফুসে সংক্রমণ, প্রচণ্ড জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। যুক্তরাষ্ট্রের একাধিক প্রতিষ্ঠানের সাথে নতুন করে চুক্তি করেছে চীনা প্রতিষ্ঠান টিকটক। বিষয়টি নিশ্চিত করেছে টিকটকের স্বত্বাধিকারী সংস্থা বাইড্যান্স। এর ফলে টিকটকের উপর সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে নতুন রূপে ফিরতে যাচ্ছে টিকটক। পাশাপাশি অবসান হলো দীর্ঘদিনের আইনি জটিলতার। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমশগুলো জানায়, নতুন এই চুক্তি অনুযায়ী টিকটকের একটি নতুন সত্তা বা প্রতিষ্ঠান তৈরি হবে, যেখানে অধিকাংশ মালিকানা থাকবে মার্কিন বিনিয়োগকারীদের হাতে। প্রতিষ্ঠানের 80% বেশি অংশীদারিত্ব থাকবে ওরাকল, এর কর্ণধার ল্যারি এলিসন, প্রাইভেট ইকুইটি সংস্থা সিলভার লেক এবং আবু ধাবির MGX-এর কাছে। এই প্রতিষ্ঠানের সিইও হবেন অ্যাডম প্রেসের। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। উত্তরাঞ্চলে হবে কৃষি রাজধানী, নির্বাচনী সমাবেশে বললেন জামায়াত আমির। দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারে তারেক রহমান, ভাসানটেকের সমাবেশে অংশগ্রহণ। বিপিএলের ফাইনাল ম্যাচ শুরু, চট্টগ্রামের বিপক্ষে ব্যাটিংয়ে রাজশাহী ওয়ারিয়র্স। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।